বরপক্ষ থেকে 10,000 টাকা পণ এবং প্রচুর পরিমাণে দান সামগ্রী চেয়ে বসল। কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণই কি আমার দাম? তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। নোভেলস বাংলাতে আজ শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, দেনা পাওনা। গল্পটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় 1891 বঙ্গাব্দে। বর্তমানে গল্পটি তার ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছের অন্তর্গত। গল্প পাঠে আমি সায়ন্তিকা। শুরু হচ্ছে দেনা পাওনা। 5 ছেলের পর যখন একটি কন্যা জন্ম নিল, তখন বাপ মায়ে অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা। এই অঞ্চলে এমন সুন্দর নাম এর আগে কখনো শোনা যায়নি। প্রায় ঠাকুর দেবতারই নাম রাখা হতো, এই গণেশ, কার্তিক, পার্বতী এইসব। এখন এই নিরুপমারই বিবাহের প্রস্তাব চলছে। তার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করে, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে বার করেছেন। তবে রায় বাহাদুরের পৈতৃক বিষয় সম্পত্তি অনেক কমে গেছে, তবে বনিতে ঘর তো বটে। বরপক্ষ থেকে 10,000 টাকা পণ এবং প্রচুর পরিমাণে দান সামগ্রী চেয়ে বসল। রামসুন্দর কিছু বিবেচনা না করেই তাদের সম্মত দিলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না, কিন্তু কিছুতেই টাকার জোগাড় হয় না। বন্ধক দিয়ে বিক্রি করে অনেক চেষ্টাতেও 1,006-7 বাকি রইল। এদিকে বিবাহের দিন এসে পড়ল। অবশেষে বিবাহের দিন উপস্থিত। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল, কিন্তু সময়কালে সেও উপস্থিত হলো না। কাজেই বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বেঁধে গেল। রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, শুনুন না, শুভ কার্য সম্পূর্ণ হয়ে যাক একবার, আমি নিশ্চয়ই আপনাকে কথা দিচ্ছি টাকাটা আমি শোধ করে দেবই। রায় বাহাদুর বললেন, টাকাটা হাতে না পেলে তো বরকে সভাতেই নিয়ে যাওয়া হবে না। এই দুর্ঘটনার দরুন অন্তঃপুরে একটা কান্নাকাটির রব পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পরে, গয়না পরে, কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে। ভাবে শ্বশুর বাড়ির প্রতি যে তার খুব একটা ভক্তি বা শ্রদ্ধা জন্মেছে তা বলা যায় না। ইতিমধ্যে একটু সুবিধা হলো। বর বাপকে বলিয়া বসিল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। তার বাপ যাকেই দেখল তাকেই বলল, দেখছেন মশাই, আজকালকার ছেলেদের ব্যবহার। 2-1 প্রবীণ লোক বলল, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই। বর্তমানে শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায়বাহাদুর হতদম্য হয়ে বসে রইল। বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরানন্দভাবে সম্পূর্ণ হয়ে গেল। শ্বশুর বাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাপ তার চোখের জল মুছে আর রাখতে পারলেন না। নীরু জিজ্ঞাসা করিল, তারা কি আমাকে আর আসতে দেবে না বাবা? উমা, কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসব। রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে চান, কিন্তু বেয়াইয়ের বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। অন্তঃপুরের বাইরে একটা ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখতে পান, কোনোদিন বা দেখতে পানই না। কুটুম্ব গৃহে এমন করে তার অপমান তো সহ্য করা যায় না। রামসুন্দর স্থির করলেন, যেমন করেই হোক টাকাটা শোধ তাকে করতেই হবে। কিন্তু যে ঋণ ভার কাঁধে চেপে আছে তাই বা সামলাবো কি করে? অন্যদিকে শ্বশুর বাড়িতে উঠতে বসতে মেয়েকে খোঁটা দিচ্ছে। বাপের বাড়ির নিন্দা শুনে সে দিনরাত দরজা বন্ধ করে কেঁদে ভাসাচ্ছে। বিশেষত
শাশুড়ির আক্রোশ তো কিছুতেই মেটে না। যদি কেউ বলে, আহা কি স্ত্রী, বইয়ের মুখখানি দেখলে চোখ জুড়াইয়া যায়, তৎক্ষণাৎ শাশুড়ি ঝংকার দিয়ে উঠিয়া বলে, আহা স্ত্রী তো নয়, যেমন ঘরের মেয়ে তেমনই স্ত্রী। এমনকি বইয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। যদি কোনো দয়াপরন্ত প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে, শাশুড়ি বলে, ওই ঢের হয়েছে। অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত, মেয়ে পুরা যত্ন পাইত। সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকারী নেই, ফাঁকি দিয়ে সে প্রবেশ করেছে। বোধহয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাবার কানে গিয়ে থাকবে। কাজেই রামসুন্দর অবশেষে তার বসত বাড়িটি বিক্রয়ের চেষ্টা করতে লাগলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে বসেছেন সে কথা তাদের কাছে গোপন করে রাখলেন। স্থির করেছেন বাড়ি বিক্রি করে সেই বাড়িতেই ভাড়া নিয়ে থাকবেন। ভেবেছিলেন এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর পূর্বে একথা ছেলেরা জানতে পারবে না। কিন্তু ছেলেরা জানতে পারল। সকলে এসে কেঁদে পড়ল। বিশেষ করে বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কাহারও বা সন্তান আছে। তাদের আপত্তি অত্যন্ত গুরুতর এবং কাজেই বাড়ি বিক্রয় স্থগিত থাকলো। তখন রামসুন্দর নানা স্থান থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলো। এমন হয়ে দাঁড়ালো যে সংসারে খরচ আর চলে না। নীরু তার বাপের মুখ দেখে বুঝতে পারল বৃদ্ধের পাকা চুল এবং শুষ্ক মুখে প্রবল দুশ্চিন্তার ছাপ। সে ব্যথিত বাবাকে সান্ত্বনা দেবার জন্য দিন কতক বাপের বাড়ি যাবার জন্য নীরু নিতান্তই অধীর হয়ে উঠেছে। বাপের মুখ দেখে সে আর বাঁচে না। একদিন রামসুন্দরকে সে বলল, বাবা আমাকে একবার বাড়ি নিয়ে যাও। রামসুন্দর বললেন, যাবি? আচ্ছা। কিন্তু তার কোনো জোর নেই। নিজের কন্যার ওপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রেখেছেন। কিন্তু মেয়ে নিজে থেকে বাড়ি আসতে চাইলে তার বাপ তাকে না এনে থাকেন কি করে? তাই বেয়াইয়ের নিকট সেই সম্বন্ধে দরখাস্ত পেশ করার আগেই রামসুন্দর কত অপমান হীনতা স্বীকার করে 3টি মাত্র 1000 টাকা নোট সংগ্রহ করেছিলেন। নোটগুলি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেয়াইয়ের নিকট গিয়ে বসলেন। প্রথমে হাসি মুখে পাড়ার খবর পারলেন হরকৃষ্ণের বাড়িতে একটি মস্ত চুরি হয়েছে। এই ব্যাপার নিয়ে অবশেষে হুকাটি নামিয়ে রেখে তিনি বললেন, হ্যাঁ 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 বিয়াই, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে মনে পড়ে না। আর ভাই বুড়ো হয়েছি। এই কথা বলতে বলতে তিনি তার সেই 3টি 1000 টাকার নোট বার করলেন। তা দেখে রায়বাহাদুর অট্টহাস্যে হেসে পড়লেন। তিনি বললেন, থাক বিয়াই থাক, ওতে আর আমার কাজ নেই। সামান্য কারণে নাকি তিনি হাত দুর্গন্ধ করতে চান না। এমন ঘটনার পরে মেয়েকে বাড়ি আনবার প্রস্তাব কার মুখে আসে? রামসুন্দর ভাবলেন, সে সকল কুটুম্বী তার সংকোচ আমাকে আর শোভা পায় না। তাও অনেক ভেবেও চিনতে শেষমেশ সে কথাটা বিয়ার কাছে পারলেন। কিন্তু রায়বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করি বললেন, সে এখন হচ্ছে না। অবশেষে রামসুন্দর মেয়ের কাছে আর মুখ না দেখিয়ে কম্পিত হস্তে নোটখানি চাদরের সেই প্রান্তে ভরলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করতে পারছি কন্যার ওপরে সেই আর দাবিও করিবেন না বা জোর করবেন না বা বেয়ায়ের সেই বাড়িতে আর পাও রাখবেন না। এমন করে বহুদিন কেটে গেল। নিরুপমা লোকের ওপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করল। তখন রামেন্দু সুন্দরের মনে বড় আঘাত লাগলো, কিন্তু তবু তিনি গেলেন না। আশ্বিন মাস আসলো। রামেন্দু সুন্দর বলিলেন, এবার পুজোর সময় মাকে ঘরে আনিবই আমি, না হলে। খুব একটা শক্ত রকম শপথই তিনি করিলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বেঁধে রামেন্দু সুন্দর যাত্রার উদ্যোগ করলেন। তখনই 5 বছরের এক নাতি এসে বলল, দাদা
আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? আবার তখনই 6 বছরের এক নাতিনি আসিয়া তাকে বলল, পুজো নিমন্ত্রণে যাইবার মতো আমার একখানি ভালো কাপড় নেই। রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তাও করেছেন এবং ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাসও ফেলেছেন। অবশেষে সে তার বেয়াই বাড়িতে প্রবেশ করিল। প্রবেশ করে তিনি জানতে পারলেন তার বেয়াই রায়বাহাদুর বাড়িতে নেই। তারপরেই তিনি তার কন্যার সঙ্গে সাক্ষাৎ করলেন। আনন্দে দুই চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করলো। বাবু কাঁদে, মেয়েও কাঁদে, দুজনে কেউ কাউকে কিছু বলতে পারে না। এবার তোকে নিয়ে যাচ্ছি রে মা, দেখিস আর কোনো গোল হবে না। এমন সময় রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্র হরমোহন তার দুটি ছেলেকে সঙ্গে নিয়ে সহসা ঘরে প্রবেশ করলেন। তার পিতাকে বললেন, বাবা, আমাদের তবে এবারে পথে ভাসালে? রামসুন্দর রেগে বললেন, তোদের জন্য কি আমি নরকগামী হব নাকি? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না? রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন। ছেলেরা যাতে কিছু জানতে না পারে তাতে অনেক কষ্ট করে ব্যবস্থা করেছেন, কিন্তু তবুও তারা জেনে ফেলেছে। তার নাতি তার দুটি হাঁটু সবলে জড়িয়ে ধরে বলল, দাদা, ও দাদা, আমাকে গাড়ি কিনে দিলে না তো? রামেন্দ্র সুন্দরের কাছে বালকটি কোনো উত্তর না পেয়ে সে নীরুর কাছে গিয়ে বলল, পিসিমা, ও পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পারল। সে বলল, বাবা, তুমি যদি আর 1 পয়সাও আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে আর দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বললুম। রামসুন্দর বললেন, সীমা, ও কি, ও কথা বলতে নেই। এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান। নীরু বলল, টাকা যদি তুমি দাও তবেই আমার অপমান? তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণই কি আমার দাম? না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। রামসুন্দর বলল, তাহলে মা, তোমাকে তো যেতে দেবে না? নিরুপমা বলল, না দেয় তো কি করবো বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর সেই নোটের তারাগুলি তার চাদরের ভেতর ভরে বাড়ি ফিরে গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়েছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়ে চলে গেছেন সে কথা গোপন থাকলো। কিন্তু কোনো এক দাসী তার শাশুড়িকেই খবর দিলেন। তা শুনে শাশুড়ির আক্রোশের সীমা রইল না। নিরুপমার স্বামী বিবাহের অল্প দিনের মধ্যেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গেছে। এই সময় নীরুর একটা গুরুতর পীড়া হলো, কিন্তু সেজন্য তার শাশুড়ির সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। নীরুও তার শরীরের প্রতি অত্যন্ত অবহেলা করত। শীতের সময় গায়ে তার কাপড় নেই, আহারের সময় ভালো করে আহার নেই। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন, মলোচা, নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্ন মোর মুখে রুজবে কি করে? আবার কখনো বলিতেন, দেখো না, দেখো না একবার ছিড়িখানা, দিনে দিনে যেন পুরা কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হয়ে উঠল তখন শাশুড়ি বললেন, ওর যত ন্যাকামি। অবশেষে একদিন নীরু শাশুড়িকে বলিলেন, বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা। হ্যাঁ, সেই তো, খালি বাপের বাড়ি যাবার ছল। সেই দিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হলো। সেই দিন প্রথম ডাক্তারের দেখা এবং সেই দিনই ডাক্তারের শেষ দেখা। বাড়ির বড় বউ মরিয়াছে। খুব ধুমধাম করে তার কাজ সম্পন্ন হলো। বাড়ির বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরের তেমনই একটা খ্যাতি রটে গেল। এমন চন্দন কাঠের চিতা এ মুলুকে কেহ আর কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায়বাহাদুরের বাড়িতে সম্ভব। ইহাতে তাদের কিঞ্চিত ঋণ হয়েছিল। রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তার মেয়ের যে কেমন মহাসমারোহে মৃত্যু হয়েছে সকলেই তার বর্ণনা দিল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি এসলো, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া নিয়েছি, অতএব
অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায় বাহাদুরের মহিষী লিখিলেন, বাবা, তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।